মার্কায় সিল মারার যে প্রবণতা, সেই জায়গা থেকে কি আমাদের বের হয়ে আসা উচিত কিনা? পরীক্ষার আগের রাতে হলো কিভাবে পাবা, নির্বাচন হলো পরীক্ষার আগের রাত। এই যে 15 জনের দিকে তুমি হাসছো, কিন্তু এই 15 জন কিন্তু আসলে সাহস নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। অনেক জায়গায় গেছি ভাই, অনেক মুরব্বীরা মাথায় হাত বুলায়, বাবা তোমারে অনেক দোয়া করি, তুমি শুধু নৌকা মার্কা নিয়ে আসো। আরপিওর এই বদলের মাধ্যমে আপনি খর্ব করলেন, এইটা তো ভাই গণতন্ত্রের পক্ষে হইল না। ভোটের হাওয়া বইতে শুরু করেছে। আপনিও ঢাকাতে নির্বাচন করবেন, যতটুকু শোনা যাচ্ছে ঢাকা 13 আসনে, এবং বিএনপির সাথে আপনাদের যে জোট, সেখান থেকে আপনি প্রার্থী হচ্ছেন। আপনার দলের মার্কা সিংহ, বিএনপির মার্কা ধানের শীষ, কোন মার্কা থাকছে আপনার ক্ষেত্রে? এই সিদ্ধান্তটা আসলে জোট থেকে ফাইনাল নেওয়া হবে। সো যেহেতু জোটের এই সিদ্ধান্তগুলো এখনো ফাইনাল হয়নি, সেহেতু এখন বলতে পারছি না। আচ্ছা, তবে অবভিয়াসলি যেই সিদ্ধান্তই হবে আইন বহির্ভূত তো হতে পারবে না। সো ইদার জোট থেকে একটা প্রচেষ্টা থাকবে যেই প্রজ্ঞাপন বা অর্ডিন্যান্সের মাধ্যমে যে আরপিওর বদলটা এসছে, এখানে যদি আমরা আবার বদল আনতে পারি, কারণ আমি পার্সোনালি বিশ্বাস করি, এবং জোটের যাদের সাথে আমার আলোচনা হয়েছে, আমরা জোটগতভাবেও বেশি অলমোস্ট সবারই একই বিশ্বাস যে আরপিওর এই বদলটা আসলে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে করা হয় নাই। এটা হয়তো কাউকে সুবিধা দেবা বা রাজনৈতিক ময়দানে কেউ ফয়দা পাওয়া বা না পাওয়া এই রিলেটেড হয়তো হয়েছে। সো এটা হয়তো আমরা চ্যালেঞ্জ করব বা কিছু। সো এগেন এগুলো সব যেহেতু জোটের ডিসিশন, সো জোট এই ফাইনাল ডিসিশনগুলো না নেওয়া পর্যন্ত বলতে পারছি না। আপনি যেহেতু তরুণ নেতৃত্ব, আপনি কি মনে করেন যে বাংলাদেশে এখনো যে বৃহৎ দলগুলো বা দলগুলোর মার্কা, মানুষ হয় যে অনেক সময় প্রার্থী দেখে না, মার্কায় সিল মারার যে প্রবণতা, সেই জায়গা থেকে কি আমাদের বের হয়ে আসা উচিত কিনা? আপনার একটা দল, আপনার দলের একটা মার্কা সিংহ মার্কা, সেখানে কি আপনি একটা পার্টির চেয়ারম্যান, আপনার কি উচিত হবে ধানের শীষ নেয়া? এই পরিবর্তনটা উচিত কিনা? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আসলে এই আলোচনাটা না, এগেন ওই যে আমাদের যে ভুল, আমাদের যে প্রবলেমগুলো হয়, যে হাসিনা এটা অনেক আগে শুরু করেছিল, যে আমরা কোনো একটা জিনিসকে যদি একভাবে করাতে চাই, তখন আমরা আলোচনাটাই শুরু করি যে এর থেকে অন্য কোনোভাবে করলে এটা গণতন্ত্র বিরোধী বা এটা নোংরা বা এটা খারাপ, আমরা আলোচনাটাই শুরু করি এভাবে। এবং আমরা দেখেছি এর মধ্যে কিছু দল এই কথাগুলো বা কিছু ব্যক্তিবর্গ এই ধরনের কথাবার্তা শুরু করেছে, ওনার দল আছে তাহলে ওনার মার্কায় নিয়ে যেতে হবে। শুনে, নির্বাচন একটা স্ট্র্যাটেজিক খেলা। এই খেলাটা আপনি খেলেন জনগণকে সার্ভ করবার জন্য, যেন নির্বাচিত হয়ে এসে আপনি আপনার দলের যেটা বিশ্বাস সেই বিশ্বাসের মোতাবেক জনগণকে সেবা দিতে পারেন। কিন্তু নির্বাচনটা আবার বিশ্বাসের জায়গায় না, নির্বাচনটা হলো কম্পিটিশন। সো মনে করেন আপনি বাচ্চাকে স্কুলে পাঠান, বাচ্চা স্কুলে যায় কিন্তু শিখবার জন্য, জ্ঞান অর্জন করবার জন্য। পরীক্ষার আগের রাতে জ্ঞান অর্জন না, পরীক্ষার আগের রাতে হলো কিভাবে পাবা, 100-তে 100 কীভাবে পাবা, 90 কীভাবে পাবা, এটা পরীক্ষার আগের রাতে। নির্বাচন হলো পরীক্ষার আগের রাত। তো এইখানে আপনার সবচেয়ে বড় ফোকাস থাকতে হবে আপনি নির্বাচনে জয় কীভাবে লাভ করবেন, এটা কিন্তু সেবার জায়গা না। আচ্ছা, এখন সব দলের ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজিক শক্তি আছে। আমাদের দেশে বেশিরভাগ জায়গায় আপামর জনগণের কাছে যদি যান, আমাদের দেশে স্পেশালি যেটা প্রবলেম হয় কি ভাই, এই আজকাল টিকটকের যুগে বা সোশ্যাল মিডিয়ার যুগে যারা মধ্যবিত্ত বা শিক্ষিত মধ্যবিত্ত বা শিক্ষিত উচ্চবিত্ত, ওনারা মনে করেন ওনারা পুরো দেশটাকে চিনে ফেলেছেন। প্রবলেমটা হল ওনারা দেশের 5%ও না, বাকি 95%-র বেশি পুরো ভিন্নভাবে চিন্তা করে, পুরো ভিন্ন চিন্তা চেতনা তাদের। এই 95%-র বেশি, দেখেন আমি আপনার সত্যি একটা কথা বলি, একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। হাসিনার শক্তি যখন সবচেয়ে বেশি ছিল, তখন আমরা যদি মিছিল করতে বের হতাম, যেমন আমার তো দলটা অত বৃহৎ না, সো এনডিএম আমরা ম্যাক্সিমাম হয়তো মিছিল করতাম কয়েকশো জন নিয়ে, বেশিরভাগ সময় আমরা কয়েকশো জনে পেতাম না, 20-50 জন মিছিল করতাম, কারণ এখানে মানুষের ভয় আছে তো ভাই, তো আবার বিএনপিরও অনেক সময় আমি দেখেছি 15 জনের মিছিল, 10 জনের মিছিল, এবং পাবলিক এটা দেখে হাসতো, কিন্তু পাবলিক এটা দেখে হাসতো যে কোনো শক্তি নেই। আমি রাষ্ট্রবিজ্ঞানে একজন একাডেমিক, আমি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান পড়াই, তো আমার রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসেও যখন এই মিছিলগুলো ছবি দেখাতাম, আমার ছাত্রছাত্রীরা ফার্স্টে হাসতো যে স্যার দেখেন কী অবস্থা। এবং আচ্ছা দেখো, তুমি নিজে চিন্তা করো, 5,000 10,000 লোক যখন হাঁটে, তখন যে কোনো একজনের কি বেশি সাহস লাগে? লাগে না ভাই, কারণ এই 10,000-ই আমার ঢাল। কিন্তু 5 জন যখন হাঁটে, তখন কেমন সাহস লাগে এক একজনের, তখন তাদের বিশ্বাসটা কত দৃঢ় হইতে হয়। তো এই যে 15 জনের দিকে তুমি হাসছো, কিন্তু এই 15 জন কিন্তু আসলে সাহস নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সো এই যে পারসেপশনটা ম্যাটার করে। তো এই যে এখন মার্কার পারসেপশনে আসেন, আমি এমন অনেক হয়েছে, স্পেশালি আমি এই জুলাই গণ আন্দোলনের আগের কথা বলছি, অনেক হয়েছে বছরের পর বছর, 18 নির্বাচনের কথা বলেন, 24 নির্বাচনের আগে যখন আমরা বয়কট করেছি, এরকম অনেক সময় বলেন, যখন আমি, এবং আমরা তো একটা রাজনৈতিক দল যেহেতু সৃষ্টি করার চেষ্টা করেছি, সো
বেশিরভাগ উপজেলা ইউনিয়ন লেভেলে সারাদিন আমাদের থাকতে হতো। অনেক জায়গায় গেছি ভাই, অনেক মুরব্বীরা মাথায় হাত বুলায়, বাবা তোমারে অনেক দোয়া করি, তুমি শুধু নৌকা মার্কা নিয়ে আসো, তুমি শুধু নৌকা মার্কা নিয়ে আসো। আবার কিছু এলাকায় ওই জায়গায় আপনার তখনও মানে আওয়ামী লীগের যতই আধিপত্য বজায় করতে রাখতে চেষ্টা করুক, গণসম্পৃক্ততা হয়তো বিএনপির একটু বেশি ছিল, তুমি একটু ধানের শীষ মার্কা নিয়ে আসো। পাবলিক এটা চিনে। এখন আপনি যদি নতুন করে চেনাতেও চান, এক রাতে চেনাইতে পারবেন না। সো স্ট্র্যাটেজিক গেমটা আপনার খেলতে হবে। এখন কেউ যদি মনে করে, আমি যদি মনে করি যে আমি সিংহ মার্কা এই নির্বাচনে আমি সিংহ মার্কা নিয়ে করবো, পুরনো আরপিওতে কিন্তু কেউ আমাকে থামায় নাই, আমি সিংহ মার্কা আমারটা নিয়ে করতে পারতাম। কিন্তু আমার মার্কা সাপোজ, যেমন মনে করেন অনেকগুলো দল গত 2-3 মাসে মার্কা পেয়েছে, ওরা কাকে চেনাতে পেরেছে? প্লাস আপনি একটা জিনিস বলেন তো, আরপিওতে নিয়ম করেছে না পোস্টার নিষেধ? হ্যাঁ, বিলবোর্ড পুরো নির্বাচনী এলাকায় মাত্র 20টা লাগানো যাবে। আজকেই বলেছে যে পোস্টার সাটানো হয়েছে সেগুলো নামিয়ে ফেলতে। নিষেধ, বিলবোর্ড শুধু 20টা লাগানো যাবে। এখন এই যে 20টা বিলবোর্ড, একটা নির্বাচনী এলাকা কত বড়, ভোটার থাকে, যেমন আমার নির্বাচনী এলাকায় ভোটার আছে 4 লাখের অধিক, অ্যাকচুয়াল জনসংখ্যা 22 লাখের অধিক। আপনি 20টা বিলবোর্ড আপনি কারে দেখাবেন? কে চিনবে? মানে বাস্তবতা চিন্তা করতে হবে তো ভাই। বড় বড় গলায় অনেক কথা বলা যায়, যেটা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন বলেছে, কিন্তু আমাদের তো ভাই ওই কম্পিটিশনে যাচ্ছি ভাই। পরীক্ষার আগের রাতে যদি আপনি বলেন না জ্ঞান অর্জন করেছো, নোট পড়ার কি দরকার, আপনি দেখেন তো কয়টা স্টুডেন্টরা কনভিন্স করতে পারেন? আপনি আমার পয়েন্টটা বুঝতে পারছেন? এখানে একটা এই যে খেলার এই কম্পিটিশনের একটা গুরুত্বপূর্ণ টুল আপনি হাত থেকে নিয়ে নিচ্ছেন। কার লাভ হচ্ছে এটা? না, ববি হাজ্জাজকে হয়তো অনেকেই চেনে, যেহেতু আমি বললাম তো, কিন্তু আমি সিংহ নিয়ে করলাম, যাদেরকে চেনে না, অধিকারের ব্যাপার, এটা তো অধিকারের ব্যাপার ভাই। আমি শুধু আমার অধিকার নিয়ে যদি হইতো, তাহলে 15 বছর হাসিনার বিরুদ্ধে আমার যাওয়ার দরকার ছিল না তো ভাই। আমি তো খেয়ে দে বিশ্বের সবচেয়ে বেস্ট বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা নিয়ে, বিশ্বের সবচেয়ে বেস্ট কোম্পানিগুলোতে 10-15 বছর চাকরি করে তাও বাংলাদেশে ফেরত আসছি। কারণ আমার তো মানে হাসিনা আমার কোনো রাইটস খর্ব করেছিল না, কিন্তু আমি হাসিনার বিরুদ্ধে যাওয়া পর্যন্ত। রাদার আমি হাসিনার বিরুদ্ধে যাওয়ার জন্য আমার পরিবারের সকল ব্যবসা বন্ধ হয়ে গেছে গত 10-12 বছর। আমি ব্যবসায়ীও না, কিন্তু আমার পরিবার আহত হয়েছে আমার জন্য। আমার দরকার ছিল না, আমি আমার অধিকারের জন্য আসি নাই। তাহলে এখন যদি আমি বলি যে হাসিনার সময় আমি আমার অধিকারের জন্য আসিনি, কিন্তু এখন আমি আমার অধিকারের জন্য চুপচাপ থাকবো, অন্য কারোর জন্য কথা বলবো না, এটা হয় না। তবে আমি সিংহতে গেলাম, কিন্তু অন্য আরেকজনের অধিকার আপনি কিভাবে খর্ব করেন? সে যদি সিংহতেই যেতে চায়, সাপোজ আমি বিএনপির জোটেই গেলাম না, আমি আলাদা জোট করলাম, আমার সাথে আরো 3টা দল আসলো, তারা বললো যে ভাই আপনারা তো একটু বেশি চিনে, আপনারটাতে আমি যাইতে চাই, তখন তারা তো যাইতে পারবে না আমারটাতে। তো এই অধিকারটা আরপিওর এই বদলের মাধ্যমে আপনি খর্ব করলেন, এইটা তো ভাই গণতন্ত্রের পক্ষে হইল না।